যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জমজমাট প্রচারণা। ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের তহবিলে ৫৪ কোটি মার্কিন ডলার জমা। ট্রাম্পের সঙ্গে কঠিন লড়াইয়ের আভাস। এবং নারী চিকিৎসককে হত্যার প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলন অব্যাহত। শিলিগুড়িতে মশাল মিছিলে শত শত নারীর অংশগ্রহণ। নিরাপত্তা নিশ্চিতের দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারতের বিভিন্ন জায়গায় অব্যাহত রয়েছে আন্দোলন। স্থানীয় সময় রোববার ন্যায় বিচারের দাবিতে শিলিগুড়িতে মশাল মিছিল বের করেন শত শত নারী। এ সময় দেশটিতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। স্বাধীন ভারতে নারীদের স্বাধীনতা আসলেই কতটুকু? একটি দেশের নাগরিক হিসেবে যে নিরাপত্তা তাদের প্রাপ্য, নারীরা কি আদৌ তা পাচ্ছেন? কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার পর এমন প্রশ্ন এখন কোটি কোটি ভারতীয় নাগরিকের মনে। রাজধানী দিল্লিতে নির্ভয়া হত্যা ও ধর্ষণের পর এবার কলকাতার নারী চিকিৎসককে হত্যার ঘটনায় আবারও উত্তাল ভারত। দেশটির বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন। রোববার রাতে শিলিগুড়িতে মশাল হাতে রাজপথে নামেন শত শত নারী। কলকাতার নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদের পাশাপাশি অবিলম্বে জড়িতদের শাস্তির দাবিও জানান তারা। ये जो मशाल है ये जैसे जल रहा है वैसे ही आग हमारे दिल में भी जल रही है। ये जलन तभी खत्म होगा जब हमको सबको जस्टिस मिलेगा। जब तक हमको जस्टिस नहीं मिलेगा तब तक इस मशाल की तरह आग सबके दिल में जलता रहे। নিহতের সহকর্মী জানান, দীর্ঘ সময় কাজ করার পর হাসপাতালের একটি কক্ষে বিশ্রাম নিতে গিয়েছিলেন ৩১ বছর বয়সী ওই নারী চিকিৎসক। তখনই এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনার দায়ে পুলিশের এক স্বেচ্ছাসেবীকেও গ্রেপ্তার করা হয়েছে। চলতি মাসের ৯ তারিখে ঘটে যাওয়া এই বর্বরচিত ঘটনায় ভারত জুড়ে ক্রোধের আগুন জ্বলছে। চলছে টানা আন্দোলন। কঠোর আইন প্রণয়নের পরেও দেশটিতে নারীদের নিরাপত্তার বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের প্রচারণা তহবিলে মাত্র ১ মাসে ৫৪ কোটি মার্কিন ডলার জমা পড়েছে। রোববার এক বিবৃতিতে তার প্রচারণা দল বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি শেষ হওয়া ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনে বিপুল পরিমাণ অর্থ জমা পড়ে বলে উল্লেখ করা হয়। কামালার প্রচারণা শিবির আরও বলছে, এই অর্থের পুরোটাই ডোনেশন, আর দাতাদের মধ্যে বেশিরভাগই এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো প্রার্থীর তহবিলে অর্থ জমা দিয়েছেন। এদিকে রিপাবলিকান শিবির বলছে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা তহবিলে এখন পর্যন্ত জমা পড়েছে ৩২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ভারতের ত্রিপুরায় বন্যা ও ভূমিধসের কবলে গৃহহীন শত শত মানুষ। এদিকে প্রবল বৃষ্টিতে চীনেও দেখা দিয়েছে বন্যা। এতে মৃত্যু হয়েছে আরও ২ জনের। ইন্দোনেশিয়ায় বন্যা দুর্গতদের উদ্ধারে চলছে অভিযান। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। যতদূর চোখ যায় ততদূর শুধু পানি। বাড়িঘর ডুবে আশ্রয়হারা শত শত পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও। এমনটাই দুর্দশার চিত্র ভারতের মণিপুর রাজ্যের। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে নদীর পানি উপচে পড়েছে, তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এতে গৃহহীন হয়ে পড়েন শত শত বাসিন্দা। বন্যা কবলিত অন্তত ৩০০ পরিবারকে এর মধ্যেই আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে ইন্দোনেশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলেও দেখা দিয়েছে বন্যা। দুর্গতদের উদ্ধারে চলছে অভিযান। এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানান উদ্ধারকর্মীরা। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। শনিবার হওয়া প্রবল বৃষ্টিতে সৃষ্ট এই বন্যার প্রভাব কাটতে না কাটতেই দেশটির আবহাওয়া দফতর আরও বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। প্রবল বৃষ্টিতে চীনেও সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, বৈরী আবহাওয়ায় গানসু প্রদেশে ২ জনের মৃত্যু হয়েছে। বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা তলিয়ে যাওয়ায় বিপাকে জনজীবন। চলছে উদ্ধার কাজ। গত ২ মাস ধরেই চীনের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাব বেড়েই চলেছে। এতে এখন পর্যন্ত দেশটিতে ২ শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে ভয়াবহ দাবানলে পড়ছে রাশিয়ার ফিওডোসিয়া অঞ্চল। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে ব্রাজিলের সাও পাওলোতে ভয়াবহ দাবানলে অন্তত ২ জন মারা গেছেন।
একই সঙ্গে আরও 42টি শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গোটা অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। দাবানলের প্রকোপে তীব্র দাবদাহ ও খরা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন সাও পাওলোর গভর্নর। রাতের অন্ধকারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দাবানলের আগুনের দগ্ধতা। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস সহ স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার স্থানীয় সময় রাতে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের ফিওডোসিয়াতে এভাবেই ছড়াতে থাকে দাবানলের ভয়াবহতা। ক্রিমিয়ার বিভিন্ন এলাকায় আগুন নেভানোর অত্যাধুনিক ও ভারী যন্ত্রাংশের পাশাপাশি হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। রুশ সরকার কর্তৃক নিযুক্ত ক্রিমিয়া প্রধান সের্গেই এক্সিওনোভ টেলিগ্রামে জানান, দাবানলের আগুন বনাঞ্চল পেরিয়ে লোকালয়ে ঢোকা শুরু করেছে। তাই এখন পর্যন্ত শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধার কাজ চলছে বলেও তিনি জানান। এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলোতে ভয়াবহ দাবানলে মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে আরও 42টি শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গোটা অঞ্চলে জারি করা হয়েছে দাবানলের সতর্কতা। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। পাশাপাশি বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দাবানলের প্রকোপে তীব্র দাবদাহ ও খরা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন সাও পাওলোর গভর্নর। তিনি আরও জানান, সাধারণত আগস্ট মাসে এ অঞ্চলে 600 থেকে 700-র মতো দাবানল দেখা যায়। তবে চলতি বছর আগের সব রেকর্ড ভেঙে 4700-র বেশি দাবানলের সাক্ষী হয়েছে গোটা অঞ্চল। অন্যদিকে সাও পাওলোর দাবানলের পেছনের কারণ জানতে তদন্ত করছে ব্রাজিলের পুলিশ। এরই মধ্যে আগুন ধরানোর সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। এবার নিজেদের তৈরি ড্রোনের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। যুদ্ধের জন্য প্রস্তুত করার নির্দেশ কিম জং উনের। প্রতিরক্ষা ব্যবস্থা নতুন মাত্রা দেখছেন বিশেষজ্ঞরা। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সেবার নিজেদের তৈরি ড্রোনের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন KCNA জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে নিজেদের তৈরি ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরীক্ষামূলকভাবে হামলা চালানো হয়। আরও পরীক্ষা নিরীক্ষার পর ড্রোনগুলো যুদ্ধের জন্য প্রস্তুত করার নির্দেশ দেন কিম। এর মাধ্যমে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। লক্ষ্যবস্তুতে আঘাত হানছে একের পর এক ড্রোন। উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ শক্তিকে আরও জোরদার করতে চালানো হচ্ছে এই পরীক্ষা। স্থানীয় সময় শনিবার দেশটির প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র একাডেমি অফ ডিফেন্স সায়েন্সে প্রথমবারের মতো নিজেদের তৈরি ড্রোনের সফল পরীক্ষা চালানো হয়। এ সময় সরাসরি সেগুলো পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বিভিন্ন ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ করেন তিনি। নিজ দেশের ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারছে কিনা ও তাতে সঠিক ও জোরালোভাবে আঘাত হানতে পারছে কিনা তা নিজেই নিশ্চিত করেন কিম। পর্যবেক্ষণ অনুষ্ঠানে কিম জং উন আরও বেশি আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন। পানির নিচে হামলা চালানোর ড্রোন, কৌশলগত নিরীক্ষণ ও বহুমুখী আক্রমণ করতে পারে এমন ড্রোন উৎপাদনেরও নির্দেশ দেন তিনি। এছাড়াও ড্রোনগুলো কিভাবে যুদ্ধের জন্য দ্রুত প্রস্তুত করা যায় তারও দিক নির্দেশনার পাশাপাশি আরও পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার আঘাত হানার জন্য অনেক আগে থেকেই নিজেদের সামরিক শক্তিকে প্রস্তুত করছে কিম প্রশাসন। কিছুদিন আগে পিয়ংইয়ং দাবি করেছিল যে একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা কঠিন হলেও দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি অনেকটাই এগিয়ে রয়েছে। দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবেলায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পিয়ংইয়ংয়ের ভান্ডারে রয়েছে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে চালকবিহীন ড্রোন। পরমাণু কর্মসূচির পাশাপাশি গত কয়েক বছর ধরেই নিজেদের সামরিক সক্ষমতা দ্রুত বাড়ানোর চেষ্টা উত্তর কোরিয়ার। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ড্রোন তৈরির মাধ্যমে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন পালক যুক্ত হলো। বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধের ময়দানে টিকে থাকতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ড্রোন। তাদের ধারণা, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দ্রুতই যুদ্ধের আশঙ্কায় তড়িঘড়ি করে নতুন এই অস্ত্র সামনে আনলো কিম প্রশাসন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চীনের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের একটি জাহাজকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে চীনা কোস্ট গার্ডের দাবি, ফিলিপিন্সের জাহাজটি সতর্ক সংকেত না মেনে অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল। এজন্য সব দায় ফিলিপিন্সের বলেও এক বিবৃতিতে জানায় চীন।
দক্ষিণ চীন সাগরে ফিলিপিনো জেলেদের একটি জাহাজের পথরোধ করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। রোববার ফিলিপিন্সের জাহাজটিকে ধাক্কা দেয়া এবং জলকামান ব্যবহার সহ আক্রমণাত্মক এবং বিপজ্জনক কৌশল অবলম্বনের অভিযোগ করেছে ম্যানিলা। ফিলিপিন্সের দক্ষিণ চীন সাগরের টাস্ক ফোর্সের ফুটেজে চীনা উপকূল রক্ষীকে একটি মাছ ধরার জাহাজে জলকামান ব্যবহার করতে দেখা গেছে। ম্যানিলার দক্ষিণ চীন সাগরের টাস্ক ফোর্স এক বিবৃতিতে বলেছে, ফিলিপিন্সের ব্যুরো অব ফিশারিজ জাহাজ, পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর জাহাজ এবং কয়েকটি চীনা কোস্টগার্ড জাহাজের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। দুটি জাহাজের মধ্যে সংঘর্ষেরও অভিযোগ ফিলিপিন্সের। তবে চীনা কোস্টগার্ডের দাবি, তারা ফিলিপিন্সের জাহাজের বিরুদ্ধে নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছিল। তাদের দাবি, জাহাজটি স্প্রাটলি দ্বীপের সাবিনা শোলের কাছে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং বারবার বিপজ্জনকভাবে চীনা জাহাজের কাছে আসার কারণে তারা জলকামান ব্যবহার করতে বাধ্য হয়। ফিলিপিন্সের জাহাজটির বিরুদ্ধে সতর্ক সংকেত না মানারও অভিযোগ চীনের। একই সঙ্গে এ ঘটনার জন্য সব দায় ফিলিপিন্সের বলেও এক বিবৃতিতে জানায় চীন। চীন দ্রুত তার সামরিক বাহিনী সম্প্রসারণ করছে এবং দক্ষিণ চীন সাগরে আধিপত্যের দাবি আরও জোরালো করছে। শুধু ফিলিপিন্সের সঙ্গে নয়, দীর্ঘদিন ধরে ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনাই সহ অন্যান্য দাবিদারদের সঙ্গেও দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ চলে আসছে চীনের। হাফসাতুন্নেসা। বেশিরভাগ রুশ নাগরিক একে অপরকে অবিশ্বাস করেন। আবার 73% কাছাকাছি নাগরিক নতুন কারো সঙ্গে পরিচিত হতেই দ্বিধাবোধ করেন বলে পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টার VCIOM এর জরিপে উঠে এসেছে। জরিপে আরও বলা হয়, মাত্র 24% মানুষ অপরিচিতদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত থাকেন, আর বাকি 3% ভোগেন সিদ্ধান্তহীনতায়। একে অন্যের সঙ্গে মিশতে হলে, কথা বলতে হলে প্রথমেই যে বিষয়টা মাথায় আসে তা হলো বিশ্বাস। কিন্তু সেটাই যদি না থাকে, তাহলে তো নতুন কারো সঙ্গে আলাপচারিতা কিংবা পরিচয় হয়েই উঠবে না। সম্প্রতি রুশ নাগরিকদের নিয়ে একটি জরিপ চালিয়েছে রুশ সংস্থা ওপিনিয়ন রিসার্চ সেন্টার VCIOM। এতে উঠে এসেছে, বেশিরভাগ রুশ নাগরিকরা একে অপরকে অবিশ্বাস করেন। আবার 73% কাছাকাছি নাগরিক নতুন কারো সঙ্গে পরিচিত হতেই দ্বিধাবোধ করেন। মাত্র 24% মানুষ অপরিচিতদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত থাকেন, আর বাকি 3% ভোগেন সিদ্ধান্তহীনতায়। তবে বিশ্বাস অবিশ্বাসের ক্ষেত্রে অর্থ অনেকটা ভূমিকা রাখে বলে সংস্থাটি জানায়। যার আয় যত কম, তার প্রতি মানুষের বিশ্বাস তত কম। অন্যদিকে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদেরকে বিশ্বাস করার প্রবণতা 30% কাছাকাছি। একই সঙ্গে দেখা গেছে, পুরুষরা সামাজিকভাবে নারীদের তুলনায় অন্যদের প্রতি কম আস্থাশীল। প্রায় 40% পুরুষ বলেছেন যে তারা আশা করেন অন্যেরা তাদের সাথে প্রতারণা করবে, যেখানে মাত্র 30% নারী তাদের অবিশ্বাসের কথা বলেছেন। ইতোমধ্যে 51% নারী ও 45% পুরুষ যে কোনো পরিস্থিতিতে অন্যদের থেকে সৎ আচরণ আশা করে, যেখানে 21 ও 15%রা সিদ্ধান্তহীন ছিল। বয়সের ভিত্তিতে জরিপ করে দেখা গেছে, কম বয়সীরা অন্যদের নির্ভরযোগ্যতা সম্পর্কে বেশি চিন্তিত। 18 থেকে 25 বছর বয়সীদের মধ্যে 45% ভয় পায় অন্যরা তাদের এক পর্যায়ে হতাশ করতে পারে। অন্যদিকে একই উত্তর দেওয়া বয়স্কদের অংশ 28 থেকে 35% পর্যন্ত। সর্বশেষ জরিপের ফলাফল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে VCIOM এর প্রধান ভ্যালেরি ফেডোরভ বলেন, 1990-এর দশক থেকে রুশ নাগরিকদের মধ্যে বিশ্বাস না করার প্রবণতা বেড়েছে। এরপর 2018 সালে অবসর গ্রহণের বয়স বৃদ্ধি, করোনা মহামারী এবং ইউক্রেনীয় সংঘাত বৃদ্ধি পাওয়া সহ বেশ কয়েকটি কারণ রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। জার্মানির জোলিঙ্গেনে ছুরি হামলার ঘটনায় দুজনকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। হামলাকারী দুজনই সিরিয়া থেকে আসা রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। তারা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা IS এর সঙ্গে সম্পৃক্ত বলেও জানায় স্থানীয় পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত ছুরিও। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। অবশেষে গ্রেফতার করা গেল জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের জোলিঙ্গেনে ছুরি হামলার মূল পলাতক অভিযুক্তকে। প্রকাশ করা হলো হামলাকারীর বিস্তারিত তথ্য। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের ধারালো ছুরি। জার্মানির আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন জানায়, জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ধারালো ছুরি দিয়ে অতর্কিত হামলার মূল হোতা 26 বছর বয়সী ইসা আল হাসান। হামলাকারী সিরিয়া থেকে আসা জার্মানিতে একজন রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। এর আগে শনিবার গ্রেফতার করা হয় 15 বছর বয়সী আরেক রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী কিশোরকে। অভিযুক্ত এই হামলাকারীদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা IS এর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে জার্মান পুলিশ।
হত্যার মূল মিশন ও হামলার পরিকল্পনার বিষয়ে রিমান্ডে নিয়ে চলছে ব্যাপক জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে হামলার দায় স্বীকারের বিষয়টি টেলিগ্রামের মাধ্যমে নিশ্চিত করে জঙ্গি সংগঠন IS। অঙ্গরাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালেনের স্বরাষ্ট্রমন্ত্রী হেরবার্ট রয়েল ও ডুসেলডর্ফের পুলিশ গণমাধ্যমকে জানান, গ্রেফতারের আগে হত্যাকারী হাসান মিশন শেষ করে ঘটনাস্থলের কাছেই শরণার্থী আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিল। খবর পেয়ে শনিবার রাতে জার্মান পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে মূল আসামিকে গ্রেফতারে সক্ষম হয়। 26 বছর বয়সী মূল হামলাকারী 2022 সাল থেকে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের একটি শরণার্থী শিবিরে বসবাস করে আসছে। হামলায় এখন পর্যন্ত 3 জন নিহত ও আরও 8 জন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 1 নারী ও 2 জন পুরুষ রয়েছেন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গেল মে ও জুন মাসে দেশটির জ্যাকসন আনহাল্ট ও বাডেন-ভিউর্টেনবার্গের 2 ছুরি হামলার ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন স্থানীয় জার্মান নাগরিক হতাহত হন। হামলা দুটির ঘটনায় ছিলেন আফগানিস্তান থেকে আসা 2 রাজনৈতিক আশ্রয় প্রার্থী। এদিকে সাম্প্রতিক সময়ে জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের মাধ্যমে নিরপরাধ স্থানীয়রা বারবার হত্যাকাণ্ডের শিকার হওয়ার কারণে সিরিয়া থেকে আসা মুসলমান শরণার্থীদের আর আশ্রয় না দেওয়ার পাশাপাশি আশ্রয়ের জন্য বিবেচিত নন এমন শরণার্থীদের অবিলম্বে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দল AfD ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি CDU। জার্মানি থেকে বিটু পড়ুয়া, সময় সংবাদ। ভিসা জটিলতা, মিশনগুলোতে হয়রানি, লাশ পরিবহনে বিড়ম্বনা সহ প্রবাসীদের সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরাত প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। রেমিটেন্সের গতিপ্রবাহ বেগবান করতে সমস্যাগুলো খুবই জরুরিভাবে নিরসন বলে মনে করেন প্রবাসীরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। সরকার পরিবর্তনের পর রেমিটেন্স প্রবাহ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। নতুন সরকারের প্রতি রেমিটেন্স যোদ্ধাদের এই আস্থার জায়গাটি ধরে রাখার জন্য তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। সম্প্রতি দেশের বিভিন্ন সমস্যার কারণে আমরা প্রবাসীরা এই রেমিটেন্স পাঠাইতে পারি নাই। এখন আমরা আবার সকলেই মোটামুটি চালু করছি রেমিটেন্স বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাইতেছি। ভবিষ্যতে এটা আরো বৃদ্ধি পাবে। আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে এই দেশের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করে এই সমস্যাগুলোর সমাধান খুব তাড়াতাড়ি করা উচিত। প্রণোদনা 2.5% থেকে 5% করা দীর্ঘদিনের দাবি প্রবাসীদের। এছাড়া ভিসা জটিলতা, লাশ পরিবহনে বিড়ম্বনা, কাস্টমসে হয়রানি সহ পরিবার পরিজনের জানমালের নিরাপত্তার বিষয়টি তারা নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে তুলে ধরতে চান। নতুন সরকার যদি আমাদেরকে 5% প্রণোদনা দেয় তাহলে রেমিটেন্সের প্রবাহ কিন্তু আরো বাড়বে। আমাদের ভিসার একটা সঠিক সমাধান দরকার। প্রবাসীদের মালামাল পরিবহনে মোবাইল সহ প্রয়োজনীয় দ্রব্যাদির উপর থেকে কর প্রত্যাহার এবং বাংলাদেশ মিশনে হয়রানি বন্ধ। প্রবাসীদের প্রত্যাশা নতুন উপদেষ্টা আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করে জটিল সমস্যাগুলো চিহ্নিত করবেন। 2012 সালের পর থেকে আমিরাতে বারবার প্রবাসীরা ভিসা জটিলতা নিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। তারপরেও প্রবাসীরা এই দেশটি থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে যোগান দিয়েছেন। এই ধারা অব্যাহত রাখতে তারা অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। শান্তিতে নোবেলজয়ী মাদার তেরেসার 114তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে কলকাতায়। স্থানীয় সময় সোমবার তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রার্থনা সভার আয়োজন করা হয়। সমাজে তার অবদানকে স্মরণ করে ভক্তরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। মাদার তেরেসা দরিদ্রদের জন্য কাজ করার মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। আকাশে নানা রঙের ঘুড়ি উড়িয়ে এক রঙিন ঘুড়ি উৎসব করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রবাসীরা। ঘুড়ি আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব আনন্দে মেতে ওঠেন বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরের তীরে ঐতিহ্যবাহী এ ঘুড়ি উৎসবের খবর জানাচ্ছেন সহকর্মী লস্কর আল মামুন। প্রশান্তের নীল জলরাশি আর নীল গগনে
রঙিন ঘুড়ি এ এক ভিন্ন আনন্দ। শিশু কিশোর কিংবা বয়স্ক বয়স ভুলে আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন সবাই। মাছ, প্রজাপতি, ড্রাগন, পাখি, মানুষ, পরী, জাহাজ সহ কয়েকশো রকমের ঘুড়ি উড়িয়ে নিজের মনকে যেন উড়িয়ে নিয়ে যাওয়া হয় ফেলে আসা শৈশব কৈশোরে। সেই অনুভূতি যেখানে ঘুড়ি আর নাটাই নিয়ে কেটে যাওয়া জীবনের সোনালি সময়। ঘুড়ি ওড়ানোর মধ্যে যে অফুরন্ত আনন্দ আর উচ্ছ্বাস রয়েছে তা দেখালেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। আকাশে ঘুড়ি উড়িয়ে আর নেচে গেয়ে দিনভর আনন্দ ঘন সময় পার করেন তারা। লং বিচ প্রশান্ত মহাসাগরের তীরে বাঙালির ঘুড়ি উৎসবে সামিল হন ভিনদেশিরাও। অনুষ্ঠানে বাংলাদেশি বন্যার্তদের জন্য সংগ্রহ করা হয় অর্থ। কাইট ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা একটা আসলে বাংলাদেশে এখন বন্যা হইতেছে, এটার মাধ্যমে আমরা একটা ফান্ড রেজ করব এবং এই ফান্ডটা আমরা বাংলাদেশে পাঠিয়ে দিব। এটা হয় একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামের মতো। এখানের মধ্যে শুধু বাংলাদেশি না, লস অ্যাঞ্জেলস থেকে না, বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আছে। বাংলাদেশের পাশাপাশি বিদেশিরা খুব আনন্দভাবে ঘুটি উড়াইতেছে এবং আমাদের প্রচুর স্টল আসছে এই জায়গায়। ক্যালিফোর্নিয়া প্যাসিফিক কাইট ক্লাব আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারের একাদশ ঘুড়ি উৎসবে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিনামূল্যে বিতরণ করা হয় ঘুড়িও। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উৎসবকে ঘিরে সাগর পারে বাহারি জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লং বিচ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে হয়ে গেল কুকুরের দৌড় প্রতিযোগিতা। স্থানীয় সভায় শনিবার কর্গি প্রজাতির ছোট ছোট এই কুকুরগুলো নিয়ে তৃতীয়বারের মতো বার্ষিক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় 100টি কুকুর এতে অংশ নেয়। গলায় রঙিন ফিতে বাঁধা ছোট ছোট পায়ে ছুটে যাচ্ছে ফিনিশ লাইনের দিকে। কর্গি প্রজাতির ছোট এই কুকুরগুলোকে নিয়ে অভিনব এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করে লিথুনিয়া। এতে অংশ নেয় প্রায় 100টি ওয়েলস, পেমব্রোক ও কার্ডিগান কর্গি প্রজাতির কুকুর। ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই ক্ষুদে প্রতিযোগীরা প্রথমে একটি কস্টিউম কন্টেস্টে অংশ নেয়। এ সময় বাহারি সাজে দেখা যায় তাদের। কারো মাথায় পরা উলের টুপি, আবার কেউ পরেছে গাড়ির কস্টিউম। চোখে চশমা আর গায়ে স্লিপিং গাউন পরা কুকুরেরও দেখা মিলবে। এই প্রজাতির কুকুরের পা ছোট হওয়ায় তারা দ্রুত দৌড়াতে পারে না বলে বদনাম আছে। তবে পরপর দুটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে এই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে ক্ষুদ্র এই প্রাণীটি। অনুষ্ঠানটির আয়োজকও বলছেন একই কথা। They are really fast, they're really agile, and it's a myth that they cannot run fast. So they are really sporty. তুলতুলে এই কুকুরগুলোকে রেসের ময়দানে দেখতে জড়ো হন হাজার হাজার দর্শক। অত্যন্ত উৎসাহের সঙ্গে নিজেদের কুকুর নিয়েও হাজির হন অনেকে। এ সময় ছোট্ট এই কুকুরগুলোর প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেন তারা। He is smart in a way that yes, he will learn whatever you will tell him, but he is smart in a way too that if he wants something, he will figure out how to get it. ছোট পায়ের কুকুরের আরও বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। তবে ব্রিটেনের প্রয়াত রানী এলিজাবেথের বদৌলতে কর্গি প্রজাতিটি তুমুল জনপ্রিয়তা পায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর থাকছে সময় সংবাদ। সঙ্গে থাকুন সময়ের।